নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। সিদ্ধিবিনায়ক বলুন বা গণপতি, পার্বতী নন্দন বলুন কিংবা বিঘ্নহর্তা, নাম হাজারটা থাকলেও সকলের কাছে সে বড়ই আদরের গণেশ। আজ সিদ্ধিদাতা গণেশ সম্পর্কে কিছু জানা অজানা তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি। সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধির দেব হলেন শ্রী গণেশ। শ্রী গণেশ সিদ্ধিদাতা, অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন তিনি। এই কারণে সমস্ত শুভ কাজে, এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয়। সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে। গণেশের অপর নাম বিঘ্নহর্তা, কারণ তিনি সমস্ত ধরনের বিঘ্ন বাধা দূর করেন। গণেশের জন্ম থেকে শুরু করে তার প্রথম পূজ্য হওয়া পর্যন্ত এমন বহু ঘটনা রয়েছে যা হয়তো আমাদের অনেকেরই জানা, আবার অনেকেই তা জানি না। ভগবান গণেশের দুটি স্ত্রী, ঋদ্ধি ও সিদ্ধি। ঋদ্ধি যা বুদ্ধিমত্তা এবং সিদ্ধি যেটা উন্নত ক্ষমতা, উভয় প্রজ্ঞার সাথে একত্রিত হয়। ভগবান গণেশকে জ্ঞানের প্রভু মনে করা হয়। আগে জেনে নেওয়া যাক গণেশের জন্মের কাহিনী। দেবী পার্বতী হলুদের গুঁড়ো থেকে একটি মূর্তি তৈরি করেছিলেন এবং তাতে প্রাণ দিয়েছিলেন, যেটা ভগবান শিবের অজানা ছিল। একদিন মা পার্বতী ভেতরে স্নান করছিলেন। সেই সময় গণেশ ভগবান শিবকে গৃহে প্রবেশ করতে বাধা দিয়েছিলেন। মহাদেব রেগে গিয়ে গণেশের মাথা কেটে দিয়েছিলেন। শাস্ত্রমতে তারপর একটি হাতির মাথা লাগানো হয়েছিল, যার ফলে গণেশকে গজানন বলা হয়। আসুন গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের কিছু জানা অজানা তথ্য তুলে ধরার পাশাপাশি আমরা আপনাদের সামনে কলেজ পাড়ার গণেশ পুজো কমিটির পুজো প্রস্তুতি তুলে ধরি। এবছর আমাদের কলেজপাড়া গণেশ পুজো কমিটি, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রাজস্থানী প্রাসাদের আদলে আমরা মণ্ডপটি করেছি। আমাদের প্রতি আগে অন্য জায়গায় আমাদের পুজো হতো, তো আমরা আপনাদের মাধ্যমে শিলিগুড়িবাসীকে বলতে যাচ্ছি যে শিলিগুড়ি কলেজপাড়া গণেশ পুজো কমিটির এবার জায়গা পরিবর্তিত হয়ে আমরা এখানে এসেছি বাবলাতলা নেওয়ার বাঘায়তীন ক্লাবের সামনে। তো আমাদের জায়গা ছোট হয়, আমরা তাও চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো যতটা সুন্দর একটা প্রতিমা করে, যতটা সুন্দর একটা প্যান্ডেল করে শহরবাসীকে একটা উপহার দেওয়া যায়, তো সেই সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুর 16 ফিটের ঠাকুর বানিয়েছি আমরা। তো এটাই আমাদের ঠাকুর সুশান্ত পাল যিনি আছেন শিল্পী, তিনি বানিয়েছেন। হ্যাঁ, আমাদের বিশেষ চমক বলতে আমাদের প্রতি বছরই কিছু না কিছু চমক আমরা দিয়ে থাকি শহরবাসীর কাছে। এবার আমাদের চমক হলো আমরা খুব সুন্দর লাইটিং করেছি, আপনারা দেখতে পারবেন দূর দূর থেকে লাইটিং করেছি। তারপর আমাদের ঠাকুর তো প্রতিবারই সব আমরা কন্টিনিউ 7 বছর ধরে আমরা প্রতিমার জন্য আমরা প্রাইজ পেয়ে আসছি। 7 বছর কন্টিনিউ হয়েছে, এবারও হয়তো পাবো। আর বাদবাকি তাছাড়া আমাদের 4 দিন ধরেই যেটা প্রসাদ বিতরণ হয় 4 দিন ধরেই চলবে। তারপর আমরা বিভিন্ন গরিব বাচ্চাদেরকে আমাদের মণ্ডপে এনে খাওয়াই, সেটাও আমাদের চলবে। রক্তদান শিবির, সেটাও আমাদের চলবে 4 দিনের মাথায়। তো এইসব সমাজ কল্যাণমূলক কাজ আমাদের চলবে। শহরবাসীকে এটাই বলবো যে শিলিগুড়ি কলেজপাড়া গণেশ পুজো কমিটির পক্ষ থেকে সমস্ত শহরবাসীকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কথিত আছে যে গণেশ মহাভারত লিখেছিলেন, কারণ এটি তাকে ঋষি ব্যাস অর্থাৎ বেদ ব্যাস মুখে বলেছিলেন আর তিনি লিখেছিলেন, যার মধ্যে একটি শর্ত দেওয়া হয়েছিল যে ব্যাস মহাকাব্যটি পাঠ করার সময় একবারও থামবেন না এবং গণেশও লেখার সময় একবারও থামবেন না।
এই শর্ত ছাড়াও যে গণেশ কেবল এটি লেখার পাশাপাশি প্রতিটি শ্লোকও বুঝবেন। জনপ্রিয় কিংবদন্তিরা বলেছেন যে মহাকাব্যটি সম্পূর্ণ করতে তাদের দুজনেরই অবিচ্ছিন্ন কথা বলা এবং লেখায় 3 বছর লেগেছিল। এবার আসুন শিলিগুড়ির আরেকটি পুজো মণ্ডপ তুলে ধরি আপনাদের সামনে। এবারে থিম আমরা যেটা করেছি, আমাদের মহারাষ্ট্রের রত্নাগিরি বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের বাবার গণেশ বাবার একটা মূর্তি আছে, মানে মন্দির আছে। সেম মন্দির সেম আদলে আমরা তৈরি করেছি এবছর, যে আমাদের পাবলিককে দেখানোর জন্য যে গণেশ বাবার যে মন্দিরটা আমরা তৈরি করেছি, এই মন্দিরটা সত্যি খুব ভালো জায়গা এবং সমুদ্রের পাশে এবং পাহাড়ও আছে সেখানে, খুব ভালো জায়গা। আমি ঘুরে এসেছিলাম বহুদিন আগে, কিন্তু আমার এখানে যে মহারাষ্ট্রের একজন ভদ্রলোক এসেছিলেন, উনি বললেন দাদা একদম সেম টু সেম হয়েছে আপনি প্যান্ডেল, মানে হ্যাঁ বলো খুব সুন্দর প্যান্ডেল করেছেন আপনারা, একদম মনে হচ্ছে যেন রত্নাগিরি প্যান্ডেলটাই আপনারা উঠিয়ে নিয়ে এসছেন। এবার দেখুন আমরা যে প্যান্ডেলটা করেছি এটা তো শুনেই নিলেন, আমাদের যে ঠাকুর এবার এসছে দুর্গাপুর থেকে, আমরা ঠাকুরটাও একটু নতুনত্ব করেছি। প্রত্যেকবার আমাদের ঠাকুরের যেরকম একটা অন্য আদলে হয়, মহারাজের মতন থাকে, এবার আমরা বাবার আদলটাই চেঞ্জ করে দিয়েছি পুরো ঠাকুরটাকে। প্রত্যেকবার না, এবার আরও হয়তো নতুন কিছু দেখানোর জন্য চেষ্টা করছি, দেখি কতটা পারি কি পারি। শুনুন দর্শকদের আমি একটা কথাই বলতে চাবো, যে আমাদের সব পুজোর আগে গণেশ পুজো শুরু হয়। আমরা চাই যে আমাদের এই শিলিগুড়িবাসী এবং নর্থ বেঙ্গল এবং পুরো ওয়েস্ট বাংলার বাসীকে বলবো যে আপনারা এই গণেশ পুজো দিয়েই দুর্গা পুজো স্টার্ট হয়, আমাদের বাঙালিদের বড় উৎসব। তো সুতরাং সকল দর্শনার্থীদের বলবো আপনারা খুব ভালোভাবে আমাদের প্যান্ডেল দেখে যান এবং আমার বাবা যে গণেশ বাবাকে যে আমরা এনেছি তার নতুন রূপটা দেখে যাবেন। এবার আসুন গণেশের বাহন ইঁদুর সম্পর্কে আপনাদের জানাই। পৌরাণিক কাহিনী অনুযায়ী গজমুখ নামক এক অতি ভয়ঙ্কর ও শক্তিশালী অসুর ছিল। নিজেকে সর্বশক্তিমান করে তুলতে, এমনকি দেবী দেবতাদের নিজের নিয়ন্ত্রণে রাখতে শিবের কঠোর তপস্যা করেছিল সে। কয়েক বছর পর তার তপস্যায় প্রসন্ন হয়ে তাকে মহাদেব দেখা দেন। শিবের আশীর্বাদে গজমুখ দৈবিক শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। পাশাপাশি শিব আশীর্বাদ দেন যে কোনো অস্ত্র দিয়ে তাকে মারা যাবে না। শক্তির চাকচিক্যে গর্বিত হয়ে গজমুখ সকলের ওপর অত্যাচার চালাতে শুরু করে। শিব, বিষ্ণু, ব্রহ্মা ও গণেশ ছাড়া সমস্ত দেবী দেবতার ওপর নির্যাতন শুরু করে সে। সকলকে নিজের পুজো করতে বলে গজমুখ। এরপর সমস্ত দেবী দেবতা ত্রিদেব ও গণেশের কাছে প্রার্থনা জানান। এরপর গণেশকে সেই অসুরকে জব্দ করানোর জন্য পাঠান শিব। তারপর গণেশ গজমুখের সাথে লড়াই করে তাকে আহত করে, কিন্তু তাতেও গজমুখ দমন হয় না। সে ইঁদুরের রূপ ধারণ করে গণেশকে আক্রমণ করতে আসে। তখন গণেশ ঝাঁপিয়ে গিয়ে ইঁদুরের ওপরে বসে পড়েন এবং মন্ত্র বলে সারা জীবনের জন্য তাকে ইঁদুর বানিয়ে রাখেন। সেই থেকেই গণেশের বাহন ইঁদুর। এবার চলুন শিলিগুড়ির বিধান মার্কেট গণেশ পুজো কমিটির পুজো মণ্ডপটি আপনাদের দেখাই। এই একটা দিন যেদিন ইঁদুরকেও পুজো করা হয়। সিদ্ধিদাতা গণেশের নানান জানা অজানা তথ্য নিয়ে আজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।